যে আজকে বিজেপির নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে। কেন নজর পড়েছে? তৃণমূল বা বিভিন্ন রাজ্য সরকার এগুলো লুটে খাচ্ছিল। এবার মোদিজি বলছে অনেক খেয়েছো মমতা, এবার আমাকে একটু খেতে দাও। মানে একদম সহজ ভাষায় আপনাদের বলছি, মাইকের আওয়াজ যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার তৃণমূল বলতে তৃণমূলের রাজ্য স্তরের নেতারা ওয়াকফ নিয়ে খুব চিন্তিত, খুব প্রতিবাদ করছে। কারণটা কি আমি আপনাদের বলি, অনেকের রাগ হতে পারে, মিলিয়ে দেখে নেবেন। আর যদি আমার কথা খারাপ লাগে আমার বিরুদ্ধে একটা মানহানি মামলাও করে দেবেন, আমি বলে যাচ্ছি। কলকাতার রাজপথে মাইক লাগিয়ে চিৎকার করছে ওয়াকফ প্রপার্টি উদ্ধার করতে হবে, ভালো কথা, আমিও তো বলছি। কিন্তু যিনি চিৎকার করছেন, আমি ধরে চিৎকার করছি, আমি যদি ওয়াকফ প্রপার্টি ঝেড়ে রেখে দিই তাহলে আমার চিৎকারের কোনো দাম হবে? কলকাতা পার্ক সার্কাস, আমি এক্সাক্ট লোকেশন বলছি না, তার আশপাশে আমি ঘুরছি। কলকাতা পার্ক সার্কাস কুয়েস্ট মলের কাছে তৃণমূলের এক বিধায়ক প্রায় 4 থেকে 500 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি নিয়ে রেখে দখল করে রেখেছে। কলকাতার ইমদাদ আলী রো হাওড়া জেলার এক বিধায়ক, যেখানে 1 কাঠার দাম 1 থেকে 2 কোটি টাকা, প্রায় 12 কাঠা জায়গা দখল করে রেখে দিয়েছে। কলকাতা বিধানসভাতে, রাজ্যের বিধানসভায় এমন বিধায়ক আছে পার্ক স্ট্রিটের মতো জায়গায়, যেখানে 1 কাঠার দাম 4 থেকে 5 কোটি টাকা, এত দামি জায়গা 12 কাঠার উপরে জায়গা দখল করে রেখে দিয়েছে। পশ্চিমবাংলার বিধানসভাতে নদিয়া জেলার বিধায়ক আছেন যিনি ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন। মুর্শিদাবাদের বিধায়ক আছে, ওয়াকফ সম্পত্তিগুলোকে দখল করে রেখেছে। মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন বিধায়করা আছেন, নেতারা আছেন, তৃণমূলের দখল করে রেখে দিয়েছে। সেটা উদ্ধারের কথা এরা বলবে না, কারণ কি? তাহলে বিজেপির বিরুদ্ধে বলছে কেন? আমি একদম সহজ সরল ভাষায় বলছি, খারাপ আমার কথা নেবেন না। এতদিন ওয়াকফ সম্পত্তির মালাইটা খেত তৃণমূল দেখছে বিজেপি যে আইনটা আনতে চলেছে, এবার মালাই খাবে শুভেন্দু অধিকারী। বুঝতে পারছেন? ওদের হাতছাড়া হয়ে যাবে, এই জন্য এরা লাফালাফি করছে। এখনো তো আইন হয়নি, এখনো তো আলোচনার টেবিলে আছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে, এখন ওয়াকফ বোর্ডের আইনে চলছে। তাহলে ওয়াকফ বোর্ডের আইন অনুযায়ী যে সম্পত্তিগুলো আমাদের রাজ্যে আছে তৃণমূল উদ্ধার করে দেখাক, তাহলে তো জানতে পারবো সত্যি তৃণমূল ওয়াকফ সম্পত্তি বাঁচাতে চাইছে। আমাদের রাজ্যে ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভাতে, যে 2011 সালের আগে যে মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলে ছিলেন, তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকফ প্রপার্টি উদ্ধার করে দেব। সেই মর্মে আমি প্রশ্ন করেছিলাম 2011 থেকে 2024 কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছেন, তার তথ্যটা আমাকে দিন। তিনি উত্তর দিতে পারেননি। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াকফ সম্পত্তি উদ্ধার তো দূরের কথা, এই সরকারের আমলে আরো বেহাত হয়েছে। এরা নাকি আবার উদ্ধারের কথা বলছে। এতদিন তৃণমূলের নেতারা লুটে খেত, এবার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ লুটে খাওয়ার চেষ্টা করছে। এটাই তফাৎ ভাই। আর এটাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিবেট লাগানোর, ডিভাইডেড করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা মতনৈক্য তৈরি করার চেষ্টা করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ যদি আমার সাথে ডিবেট করতে চায়, তার সাথে আমি ডিবেটে বসতে চাই। যেভাবে বিজেপি ওয়াকফ নিয়ে মিথ্যাচার করছে তার জবাব দেওয়ার জন্য আমার অন্য কাউকে লাগবে না, আমি একা থাকবো। আর ওদিকে যে কেউ থাকতে পারে, যতজন থাকতে পারে তারা থাকুক, আমি ওয়াকফ নিয়ে একাই তার সাথে আমি চ্যালেঞ্জ করছি, ডিবেটে বসবো। যে মিথ্যাচারগুলো করছে, প্রথম যে মিথ্যাচার করছে তার কয়েকটা মিথ্যাচারের আমি জবাব দিয়ে এখান থেকে বক্তব্য শেষ করব। এই ধরনের একটা ভুল তথ্য পরিবেশন করছে বিজেপি। আর তৃণমূলের কথা তো বলার দরকার নয়, আমার পূর্বেকার বক্তা শাহাবুদ্দিন সিরাজি সাহেব বললেন, তৃণমূলের এক এমপি বলেছেন যেখানে 20-30 জন মুসলমান নামাজ পড়বে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে। ওয়াকফের প্রিন্সিপাল অ্যাক্ট 1995, এই অ্যাক্টের কোন জায়গায় আমি অন্তত পড়িনি যে এই ধরনের কথা লেখা আছে। সম্পূর্ণ অসত্য কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে
একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা ভুল বার্তা দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, যেটা বিজেপি লাভবান হবে। তার প্রমাণ হিসেবে আপনাদের দিচ্ছি, এটা বলেছিল প্রায় এক মাস আগে কলকাতার রাজপথে দাঁড়িয়ে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য, বিজেপিকে হাওয়া লাগানোর জন্য, বিজেপি এইটাকে কাজে লাগিয়ে হিন্দু ভাইদের মধ্যে মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য যে হাওয়া লাগিয়েছিল কল্যাণ বাবু, আমরা আজকের পেপারে দেখছি যে হিন্দুত্বের পোস্টার বয়, যে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপরে যেভাবে বুল্ডোজার চালাচ্ছে, যেভাবে হিংসা চালাচ্ছে, তার পুলিশকে দিয়ে যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদেরকে দেখে দেখে গুলি করে মারছে। এই কদিন আগে সাম্বাল মসজিদের সার্ভেকে কেন্দ্র করে 5টা মুসলিম যুবককে গুলি করে মারলো যে পুলিশ, সেই এবং যার পুলিশ উত্তরপ্রদেশের যোগী সরকারের পুলিশ, সেই যোগীজিকে আমাদের শ্রীরামপুরের বিধায়ক এমপি গিয়ে ফুলের বুকে দিচ্ছে। ভাবতে হবে আপনাদের, তিনি 1 মাস আগে কি বললেন? এমন কথা বললেন যাতে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব বেড়ে যায়। বলার পরে আজকে দেখলাম তার একটা ছবি ভাইরাল হচ্ছে, যোগী আদিত্যনাথজিকে কিছু একটা গিফট দিচ্ছে গিয়ে। মানে ভাবতে পেরেছেন? এদেরকে বুঝতে হবে। পাড়াতে বলছে তৃণমূলী ভাইদেরকে দিয়ে যে তৃণমূল নাকি ওয়াকাফের সব থেকে বেশি বিরোধিতা করছে। তৃণমূলকে তো সব থেকে বেশি বিরোধিতা করতেই হবে, কারণ পার্লামেন্টে 29টি এমপি আছে। তৃণমূলকে সব থেকে বেশি বিরোধিতা করতে হবে। তৃণমূল পরিচালিত একটা রাজ্য সরকার চলছে, স্বাভাবিকভাবে বেশি বিরোধিতা করতে হবে। কিন্তু তৃণমূলী ভাইদেরকে বলবো, একটু চোখ কান খুলে দেখুন তো, সত্যি বিরোধিতা করছে না বিজেপির পালে হাওয়া লাগাচ্ছে। কেন বিজেপির পালে হাওয়া লাগাবার কথা বললাম? ওই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করলো, তৃণমূলের কোনো নেতার থেকে প্রতিবাদ দেখতে পেলাম না। তৃণমূলের সর্বোচ্চ নেত্রীও কোনো এই বিষয়ে বললো না যে এটা তুমি ভুল বলছো, মুসলমানরা 20-25 জন নামাজ পড়লে নাকি ওয়াকাফ হয়ে যাবে, এটা সম্পূর্ণ তুমি ভুল তথ্য দিচ্ছ, এটা বলতে শুনলাম না। আমি আপনাদের বলি বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই যে আজকে বিজেপির নজর পড়েছে ওয়াকাফ সম্পত্তির উপরে। কেন নজর পড়েছে? তৃণমূল বা বিভিন্ন রাজ্য সরকার এগুলো লুটে খাচ্ছিল। এবার মোদিজি বলছে অনেক খেয়েছো মমতা, এবার আমাকে একটু খেতে দাও। মানে একদম সহজ ভাষায় আপনাদের বলছি, ভ্যালুয়েবল প্রপার্টি আছে কলকাতার ওয়াকাফ বোর্ড, পশ্চিমবাংলার ওয়াকাফ বোর্ড কলকাতা যেটা আছে, ভারতবর্ষের যত ওয়াকাফ বোর্ড আছে দ্বিতীয় ধনী ওয়াকাফ বোর্ড। আচ্ছা, এই ধনী বলছি বলে একটা মনে রাখবেন, একটা ভুল বার্তা হয়, হয়তো আমিও কোনোদিন বলে ফেলেছি জানি না, যদি আমি বলে থাকি সেই শব্দটাকে আমি তুলে নিচ্ছি। কি বলা হয়? ওয়াকাফ বোর্ডের এত সম্পত্তি আছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে নাকি আমাদের সম্পত্তি ওয়াকাফের, বলা হয় না? আমি বলছি এটা কতটা অথেন্টিক, এটা নিয়ে প্রশ্ন রেখে যাচ্ছি। হয়তো আমিও কোনো বক্তব্যে জোশের মাথায় বলেছি আমাদের এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে কেন। আর বিজেপি এটা দেখিয়ে কি বলছে হিন্দু ভাইদেরকে, এই দেখ মুসলমানদের কত সম্পত্তি দেখেছিস, যদি না কেড়ে নি কিন্তু ওরা এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ঘোড়ার ডিম। এতটুকু ওয়াকাফের সম্পত্তি আছে। কতটা? এতটুকু ওয়াকাফের সম্পত্তি আছে। সারা ভারতবর্ষের মাদ্রাসা, মসজিদ, মুসলমানদের ওয়াকাফের সম্পত্তি কতটা? এতটুকু। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের 2টো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তির বাড়াবার। আপনাকে তো মৌলী সাহেবকে দিয়ে খুব চিৎকার করাচ্ছে, আমাকে তো ভুল তথ্য দিয়ে যা বলার বলিয়ে নিচ্ছে, আর আমি কি বলছি? এত সম্পত্তি, ঘোড়ার ডিম সম্পত্তি। বুঝতে পেরেছেন? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের 2টো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তিরও সেই। টোটাল ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তি যা, 2টো মন্দিরের অতটা সম্পত্তি। সে হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা দান করেছে, আমার কোনো সেখানে প্রশ্নই নাই। আরো বেশি দিক তার ধর্মের তারা ডেভেলপ করার জন্য, কিন্তু ভুল বার্তা ছড়ানো হচ্ছে। এই বার্তাটাকে বিজেপি কাজে লাগাচ্ছে। এই বার্তাটাকে বিজেপি কাজে লাগিয়ে কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ চড়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে আমি বলবো যে কেউ যদি ওয়াকাফ সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করে,
আমি গুটি কয়েক কথা বলেছি, আশা করছি এগুলো যদি আপনি তাদেরকে জানান, অন্তত তারা ভুল বুঝে যে কথা বলছেন সেটাকে তারা রেকটিফাই করে নেবে। আপনি সঠিক বার্তাটা তাদেরকে পৌঁছান যে ভাই তুমি বলছো ওয়াকাফ বিপজ্জনক, তোমার জন্য কোন জায়গাটায় লেগেছে বলো না। ওয়াকাফের এত সম্পত্তি, ওয়াকাফের এত সম্পত্তি, তো আপনি বলুন ওয়াকাফের কত সম্পত্তি? 9 লক্ষ একর বলবে তো কি আছে, এটা তো অল্প সম্পত্তি ভাই। অন্য অন্য ধর্মস্থানগুলো দেখো, অন্য ধর্মের দুটো ধর্মস্থানেরই প্রায় 9 লক্ষ একর সম্পত্তি, তাহলে ওয়াকাফের বেশি হলো কোথায়? এটা হচ্ছে শুধুমাত্র বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য, হিন্দু মুসলিমের রাজনীতি করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, আর শিল্পপতিদেরকে আরো বেশি বেশি মুনাফা দেওয়ার জন্য এই ওয়াকাফ প্রপার্টিগুলো আজকে উদ্ধার করে ওয়াকাফ প্রপার্টিগুলো ওরা নিয়ে কেড়ে নিয়ে ওই আদানি আম্বানি মতো শিল্পপতিদের হাতে তুলে দেবে। আজকে যখন ওয়াকাফ প্রপার্টি শেষ হবে, কালকে আমি বলে যাচ্ছি আপনাদের, যদি এরা এটা বাস্তবায়ন করতে পারে, সোসাইটির জায়গার দিকে হাত দেবে, ট্রাস্টের জায়গার দিকে হাত দেবে, বিভিন্ন ধর্মস্থানের যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেইগুলোকে এরা ক্রমশ কাটতে শুরু করবে। দিয়ে কাদেরকে দেবে? ওই শিল্পপতিদেরকে দেবে। কদিন আগে এক শিল্পপতিকে নিয়ে খুব চর্চা হচ্ছে, সে এখন একটা সময় ওয়ার্ল্ডের রিচেস্ট টপ 10-এর মধ্যে চলে এসেছিল। সারা পৃথিবীর যে সমস্ত ধনীরা আছেন তাদের লিস্টে ঢুকে গিয়েছিল, যদিও এখন একটু দুর্নীতি করেছে বলে এই অভিযোগ এসে ক্রমশ ধাক্কা খেতে খেতে পেছন দিকে যাচ্ছে। সেই শিল্পপতি 2014 সালে প্রায় 550-র দিকে তার র্যাঙ্ক ছিল। সারা পৃথিবীর যত ধনী মানুষের থেকে সম্ভবত 554 নম্বরে তিনি ছিলেন। আর এই 10 বছরের মধ্যে তার ব্যবসা এত উন্নতি হয়েছে, দেশ পেছনের দিকে চলে যাচ্ছে। জিডিপি আমি পুলিশের দিকে চলে, জিডিপি পেছনে মাইনাসে চলে যাচ্ছে, তার সম্পত্তি বেড়ে যাচ্ছে। 554 মতো র্যাঙ্ক ছিল, তিনি টপ 10-এ চলে এসেছিলেন। কিসের, কাদের জন্য? এই মোদির সরকারের জন্য। এই বিজেপি তাকে ফুলে ফেপে বাড়িয়েছিল। আর গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষুধার্তের সূচকে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর 127টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত, ভুকা অবস্থায় থাকে, খিদে নিয়ে ঘুমায় রাত্রে। 127টা দেশকে সমীক্ষা চালিয়ে আমাদের মহান ভারতবর্ষ, যে ভারতবর্ষ প্রত্যেকের নাগরিকের খাদ্যের স্বাধীনতার কথা বলেছিল, খাদ্য দেওয়ার কথা বলেছিল রাষ্ট্রকে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে খাদ্য, সেটা রাষ্ট্র দিতে ব্যর্থ আমাদের দেশ 127টা দেশের মধ্যে 105-এ পৌঁছে গিয়েছে। মানে ক্ষুধার্তের সংখ্যা আমাদের এত বেশি, আমরা পৌঁছে গেলাম 105-এ। এবার বলুন, কেন্দ্রের বিজেপি সরকার বলছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি। ভালো কথা, অন্তত একটা জাতের মানুষ অন্তত বাঁচুক। আমাকে যদি জিজ্ঞাসা করেন বিজেপি বলছে হিন্দুদের বাঁচাবে, আমি বলবো সত্যি যদি হিন্দুদের বাঁচাই তাহলে আমি খুশি। অন্তত আমি না হলে আমার বন্ধু, যার সাথে ছোট থেকে পড়াশোনা করলাম, একসাথে খেলাধুলা করলাম, বেটা চাকরি পায়নি, দুরবস্থার মধ্যে আছে, আমার ওই বন্ধু চন্দন, সে অন্তত বাঁচুক, সেটা তো চাইবো। আমি ব্যক্তিগত বলছি, আমি চাইবো। ভালো কথা। কি দেখছি যে ক্ষুধার সূচকে ভারতবর্ষ 105-এ চলে গিয়েছে। আর 22টা দেশ যদি হয় তাহলে আমরা শেষে চলে যাবো, সব থেকে বেশি ক্ষুধার্ত আমরা। এবার বলেন হিন্দুকে বাঁচাতে এসছে, ভালো কথা। ভারতবর্ষে যদি 100টা মানুষ থাকে, 14টা মুসলিম, 14% মুসলিম, তাহলে সেই হিসাবে যদি ধরি 100 জন ক্ষুধার্তে, ভারতবর্ষের 100 জন মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায়, কজন মুসলিম? জোরে বলেন ভাই। তাহলে নন মুসলিম কজন? 86 জন। নন মুসলিমের মধ্যে হিন্দু ধরে নেন 80 জন। তাহলে 2014 সালের আগে এই ক্ষুধার্তের সুযোগ ছিল 60-এর নিচে, বিলো 60। এখন সেটা বেড়ে কোথায় যাচ্ছে? 127। তাহলে এখন ক্ষুধার্তের সংখ্যা বাড়লো না কমলো? তাহলে ক্ষুধার্তের সংখ্যা যদি বাড়ে তাহলে হিন্দু ক্ষুধার্তের সংখ্যা বাড়লো না কমলো? বলতে ভয় লাগছে নাকি? মোদির বিরুদ্ধে বলছেন দিদির পুলিশ কেস দিয়ে দেবে,
আমি তো বারাইপুর জেলে একটা কি দুটো রাত ছিলাম, প্র্যাকটিস হয়ে গেছে। ধরলে কোথা দেবে? আপনাদের বারাইপুর জেলে তো, জেলের ব্যাপার থেকে আওয়াজ দিলে ওপারের মানুষের কানে আওয়াজ চলে যাবে, অসুবিধে কি আছে? তাহলে মোদি হিন্দুকে বাঁচাতে এসে, এই মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুদেরকে তো বেশি ক্ষুধার্ত শুকিয়ে রাত্রে ঘুমানোর ব্যবস্থা করে দিল। আপনার আমার প্রত্যেকের বাড়ি কম বেশি বাচ্চা আছে না, শিশু আছে না? আমাদের দেশের শিশুদের অপুষ্টিতে ভোগার সংখ্যা আফ্রিকার দুটো দেশের পরেই আছে। যদি আমি 100 জন শিশু দেখি, তাহলে কি হলো? 14 জন মুসলিম শিশু, তার ধর্মীয় পরিচয় যদি আমি দেখি, 86 জন নন মুসলিম। ওই 86 জনের মধ্যে 80 জন কিন্তু আমার হিন্দু সমাজের বাচ্চা শিশু আছে। এই মোদিজির আমলে, এই বিজেপির আমলে এই শুভেন্দু অধিকারীরা চিৎকার করছে। এদেরকে আমি বলবো, এলাকার যারা দলিত হিন্দু মুসলমান আছেন, একসাথে প্রশ্ন করুন যে 2014 সালের আগে পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা কত ছিল, আর আজকের দিনে এত বেড়ে গেল কেন? আফ্রিকার দুটো দেশের পরই আমাদের স্থান। তাহলে 80টা হিন্দু সমাজের বাচ্চা শিশু অপুষ্টিতে ভুগছে। ক্ষতি কার হচ্ছে? শুভেন্দু অধিকারীর ক্ষতি হচ্ছে নাকি? ক্ষতি শুভেন্দু অধিকারী হবে না, ক্ষতির হবে কার? আপনার এখানে যারা গরিব মানুষ আছে, আপনার এখানে যারা শ্রমজীবী মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তার শিশুটাই অপুষ্টিতে ভুগছে। কিন্তু সংবিধান আপনাকে আমাকে যে অধিকার দিয়েছে, ভারতবর্ষের প্রতিটা নাগরিক, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, দেশের প্রধানমন্ত্রী হতে পারে, পুলিশ হতে পারে, প্রশাসনের কর্তা হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, যে কেউ এই ভারতবর্ষে সে রাজা মনে করে নিজেকে, রাজার মতো তার ক্ষমতা এই সংবিধান আমাদেরকে দিয়েছে। আর এটাই কেড়ে নেওয়ার জন্য এই অপদার্থ বিজেপি বারবার চেষ্টা করছে। আর এই বিজেপিকে পশ্চিম বাংলাতে সব থেকে বেশি যেটা সুযোগ করে দিচ্ছে সেটা তৃণমূল। তাই আজকে সময় এসেছে, আগামী দিনে এই পশ্চিম বাংলা থেকে যেমন বিজেপিকে আমরা বিতাড়িত করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাথে সাথে তৃণমূলকে এখানে রাখলে হবে না। কারণ তৃণমূলই কিন্তু বিজেপিকে আসার রাস্তা পশ্চিম বাংলায় করে দিয়েছিল 1998 সালের পর থেকে। তাই বন্ধুগণ, ভাবার সময় এসেছে। যদি না আপনি আমি ভাবি, তাহলে দেখবেন একের পর এক অঘটন ঘটে যাবে, আর কোনো সুরাহা হবে না। আপনারা ওয়াকাফ নিয়ে আমি বলে শেষ করব। তার আগে আমি একটা কথা বলবো, বন সংরক্ষণ অধিনিয়ম 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধনীর মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করছে কেন্দ্র সরকার। আমরা জানি স্বাভাবিকভাবে জল জমি জঙ্গলের আদিবাসীদের অধিকার, ওখান থেকে যে সমস্ত রেভিনিউ আসবে আদিবাসী সমাজের মানুষের কল্যাণার্থে তাদের জন্য ব্যবহার করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 5th শিডিউল 6th শিডিউল থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 সেগুলো খাতায় কলমে থাকলেও সেগুলোকে বাস্তবায়ন হতো না। আর এখন দেখছি কেন্দ্রের বিজেপি সরকার 2023 সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে আদিবাসীদের হাত থেকে জল জমি জঙ্গলের অধিকার ক্রমশ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি চুপ করে বসে থাকি, আজকে আদিবাসীর অধিকার কাড়েছে, কালকে সংখ্যালঘু মুসলমানদের অধিকার করবে ওয়াকাফের নাম দিয়ে, পরশুদিন তারপরের দিন দেবত্ব সম্পত্তির দিকে এরা হাত দেবে, তারপরে দেখবেন এরা ওই ট্রাস্ট সোসাইটির যে সমস্ত ভ্যালুয়েবল প্রপার্টি আছে সেইগুলোকে এরা কেড়ে নেবে। আস্তে আস্তে সমস্ত সম্পত্তি এরা কেড়ে নিয়ে ওই পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে। তাই সময় এসেছে, যেভাবে আমরা বিরোধিতা করছি ওয়াকফ বিলের অ্যামেন্ডমেন্টের প্রত্যাহার করতে হবে, ঠিক একইভাবে আমাদের এই মঞ্চ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন্দ্র সরকারের কাছে আহ্বান করছে, কেন্দ্র সরকারকে জানাতে চাইছে অবিলম্বে আদিবাসীদের অধিকারে যে হস্তক্ষেপ করা হয়েছে ওটা আমরা মেনে নেব না। পুনরায় 2006 ফরেস্ট রাইট অ্যাক্টকে বাস্তবায়ন করতে হবে। 2023 সালের সংশোধনীর নাম করে যেভাবে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছেন, এটা কোনো মতেই আমরা মেনে নেব না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠব। বন্ধুগণ, এখন আমাদের মধ্যে কিন্তু এটা ভাগ করে দেওয়া হচ্ছে, কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, এই রকম ভাবে ভাগ করে দিচ্ছে কেন?
প্রতিবাদ প্রতিরোধটা ঐক্যবদ্ধ সাথে না হতে পারে, প্রতিবাদ প্রতিরোধটা যেন ভাগে ভাগে হতে পারে। এবার দেখুন 2023 সালের এই যে বন সংরক্ষণ অধিনিয়ম যেটা পাস করিয়েছে, আদিবাসীরা যদি চিৎকার করে, শুধুমাত্র যদি আদিবাসীরা চিৎকার করে, তাহলে হয়তো এটা প্রত্যাহার করবে না। এইটার সাথে যদি সংখ্যালঘু মুসলমান, হিন্দু, পিছড়ে বর্গের সমস্ত শ্রেণীর মানুষ যদি একসাথে আওয়াজ তুলে যে কেন্দ্র সরকারকে আদিবাসীদের স্বার্থে আঘাত দিয়া বিলকে প্রত্যাহার করতে হবে, তাহলে কিন্তু এটা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে। ঠিক যেভাবে ঐক্যবদ্ধভাবে কৃষকরা দিল্লির সীমান্তে দীর্ঘদিন ধরে পড়ে থেকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কে কোন ধর্মের কৃষক, কোন বর্ণের কৃষক, কোন জাতের কৃষক না ভাগ করে তাদের একটাই পরিচয়, তারা কৃষক, তাদের বিরুদ্ধে পার্লামেন্টে যে বিল পাস করিয়েছে প্রত্যাহার করতে হবে বলে যেই ব্রত নিয়ে, যেই অঙ্গীকার নিয়ে, যে শপথ নিয়ে আন্দোলনে নেমেছিল, কেন্দ্র সরকার তাদের কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল, তাদের দাবিকে মানতে বাধ্য করিয়েছিল কেন্দ্র সরকারকে এই কৃষকরা। কারণ তারা ধর্মের ভাগে ভাগ হয়নি, তারা বর্ণগতভাবে ভাগ হয়নি, সেই সময় তারা জাতিগতভাবে ভাগ হয়নি, তাদের পরিচয়টাই ছিল তারা কৃষক। হিন্দু হলেও কৃষক, দলিত হলেও কৃষক, আদিবাসী হলেও কৃষক, পিছড়ে বর্গের মুসলিম হলেও কৃষক, কৃষক যে কোনো মানুষই যারা কৃষক হিসাবে ছিল তারাই আন্দোলনে যুক্ত হয়েছিল। তাই আপনাদের বলবো, এই ওয়াকফ বিল যেটা আছে বা আপনি বন সংরক্ষণ আইন যেটা বলুন, এটা প্রত্যাহার করতে সরকার তখনই বাধ্য হবে যখন সমস্ত শ্রেণীর মানুষ এর বিরুদ্ধে কথা বলবে। আজকে সমস্ত শ্রেণীর মানুষকে এর বিরুদ্ধে কথা বলতে দেয়া হচ্ছে না। কারণ এটা আছে, কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? ভুল মেসেজ দেয়া হচ্ছে। আমি যদি ওয়াকফ নিয়ে বলি,